গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের হিমু সমগ্র থেকে হিমু। আজ থাকছে এর তৃতীয় পর্ব। মোর্শেদ সাহেব সম্ভবত বাসায় ফেরেননি। এখন সবে সন্ধ্যা। যাদের ঘরে কোনো আকর্ষণ নেই তারা সন্ধ্যাবেলা ঘরে ফেরে না। ঠিক সন্ধ্যায় তারা এক ধরনের অস্থিরতায় আক্রান্ত হয়। এই অস্থিরতা শুধু মানুষের বেলাতেই যে হয় তা না, পশু পাখিদের ক্ষেত্রেও হয়। সেই কারণেই হয়তো সব ধর্মে সন্ধ্যা হলো উপাসনার সময়। মনের অস্থিরতা দূর করে মনকে শান্ত করার এক বিশেষ প্রক্রিয়া। পরম রহস্যময় মহাশক্তির কাছে আবেদন, আমাকে শান্ত করো, আমার অস্থিরতা দূর করো। দিনের কর্মসমাপিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্ম অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমার সনে। খোলা গেট দিয়ে ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, তবে দরজায় তালা নেই। কয়েকবার ধাক্কা দিতেই মোর্শেদ সাহেব দরজা খুলে দিলেন। মুখ শুকিয়ে কালো হয়ে আছে, মাথা ভেজা। কি ব্যাপার মোর্শেদ সাহেব? কিছু না ছোট মামা, আসুন ভেতরে আসুন। শরীর খারাপ? জি, দুপুরে একবার এপিলেপটিক সিজার হলো, মেঝেতে পড়েছিলাম, ঘরে কেউ ছিল না। একা থাকেন? জি। বাতি জ্বালাননি কেন? সন্ধ্যাবেলা বাড়িঘর অন্ধকার দেখলে ভালো লাগে না। মোর্শেদ সাহেব বাতি জ্বালালেন। আমি বসতে বসতে বললাম, আপনার আত্মীয় স্বজন কেউ নেই? ওদের কাউকে সঙ্গে এনে রাখতে পারেন না? আপনি অসুস্থ মানুষ, একজন কারো তো আপনার সঙ্গে থাকা দরকার। ছোট ভাই আছে, সে কানাডায় আছে। ছোট বোন ঢাকাতেই আছে, ওর নিজের স্বামী সংসার আছে। ওকে বিরক্ত করতে ইচ্ছা করে না। আমি হলাম সবার বড়। এশার সঙ্গে কি এর মধ্যে দেখা হয়েছে? জি, দেখা হয়েছে। ও এসেছিল। নিজেই এসেছিল? বাহ, ভালো তো। ওর দাদিমাকে নিয়ে এসেছিল। আমাকে বোঝালো যে ডিভোর্সই আমাদের দুজনের জন্য মঙ্গলজনক। আমিও দেখলাম এশা ঠিকই বলেছে। তাছাড়া বেচারি আমার সঙ্গে থাকতে চাচ্ছে না। আমি তো জোর করে কাউকে ধরে রাখতে পারি না। তা তো বটেই, পশুকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, মানুষকে যায় না। আমি এশার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রারে অফিসে গিয়ে কাগজপত্র সই করে এসেছি। ভালো করেছেন। এশার জন্য হয়তো ভালো করেছি, আমার জন্য না। আমার মনটা খুব খারাপ। মামা, আপনাকে চা করে দেই? ঘরে আর কিছু নেই, শুধু চা। শুধু চাই দিন। রান্নাবান্না কি আপনি নিজেই করেন? চাটা নিজেই বানাই, বাকি খাবার হোটেল থেকে খেয়ে আসি। সেখানেও বেশি দিন যাওয়া যাবে না, গেলেই টাকার জন্য তাগাদা দেয়। আচ্ছা মামা, আমার ক্যামেরাটা বিক্রির ব্যবস্থা করেছেন? এর সঙ্গে আলাদা একটা জুম লেন্স আছে। লেন্সটা ভাই কানাডা থেকে আনিয়েছি। আপনার ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা চেয়ে চিঠি লিখলে কেমন হয়? না না, তা হয় না। ছোট ভাই তো, আপনি ক্যামেরা বিক্রির ব্যবস্থা করে দিন। ক্যামেরা বিক্রির টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন? আমি বেশি দিন বাঁচব না ছোট মামা। আমার শরীর খুব খারাপ। নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, আগে ছিল না। কি উপসর্গ? মাথার ভিতরে ঝিঝি পোকা ডাকে, ঝি ঝি শব্দ হয়। সবসময় যদি হতো তাহলে আমি অভ্যস্ত হয়ে যেতাম। সবসময় হয় না, মাঝে মাঝে হয়। আমি চা খেলাম, মোর্শেদ সাহেবের ঘর দুয়ার দেখলাম। একা মানুষ, কিন্তু ঘর খুব সুন্দর করে সাজানো, দেখতে ভালো লাগে। মোর্শেদ সাহেব? জি ছোট মামা। আপনার ঘর তো খুব সুন্দর করে সাজানো, দেয়ালে ছবি নেই কেন? আপনার এত দামি ক্যামেরা, ঘর ভর্তি ছবি থাকা উচিত। ছবি ছিল, অনেক ছবি ছিল, সব এশার ছবি। এশা বলল আমার ছবি দিয়ে ঘর ভর্তি করে রাখার তো কোনো মানে নেই। তোমার এখন উচিত আমাকে দ্রুত ভুলে যাওয়া। ছবি থাকলে তুমি তা পারবে না। তাছাড়া তুমি নিশ্চয়ই আবার বিয়ে করবে। তোমার নতুন স্ত্রী আমার ছবি দেখলে রাগ করবে। ছবিগুলি তুমি আমাকে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। ভালো করেছেন। চলুন আমরা এখন বের হই। কোথায় যাব? আমার একটা চেনা ভাতের হোটেল আছে, আপনাকে পরিচয় করিয়ে দিয়ে আসি। ওদের রান্না খুব ভালো। তার চেয়ে বড় কথা, বাকিতে খাওয়া যাবে। মাস পুরালেই টাকা দিতে হবে না, একসময় দিলেই হলো। মোর্শেদ সাহেব উজ্জ্বল মুখে বললেন, চলুন। ক্যামেরাটা কি এখন দিয়ে দেব? দিন। মজনু মিয়া আমাকে দেখেই গম্ভীর মুখে বলল, হিমু ভাই, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা শুনব, তার আগে আপনি আমার এই ভাগ্নেকে দেখে রাখুন। এর নাম মোর্শেদ। এ আপনার এখানে খাবে। টাকা পয়সা একসময় হিসেব করে দেয়া হবে, আপনি খাতায় লিখে রাখবেন। মজনু মিয়া বিরস মুখে অন্যদিকে তাকিয়ে রইল। আমি বললাম, অন্যদিকে তাকিয়ে আছেন কেন? আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে। বলুন প্রাইভেট কথা, শুনছি। আসেন, বাইরে আসেন।
আমি মোর্শেদকে বসিয়ে বাইরে এলাম। মজনু মিয়া দুঃখিত গলায় বলল, আমি আপনারে খুবই পেয়ার করি হিমু ভাই। তা জানি। আপনার উপর মনটা আমার খুব খারাপ হয়েছে। কাজটা আপনি কি করলেন? কোন কাজ? ওই দিন দুপুর রাতে মোস্তফাকে বললেন মোরগ পোলাও করো, তার আপনারা 7টা মানুষ মিলে 4টা মুরগি খেয়ে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, খেয়েছেন, ভালো করেছেন। 4 মুরগির জন্য মজনু মিয়া মরে যাবে না। তাহলে সমস্যা কি? ওই রাতে আপনি বললেন আমি 2 দিন হোটেলে আসব না, বলেন নাই? বলেছি। কথাটা আপনি এদের বলতে পারলেন, আমারে বলতে পারলেন না? আপনাকে বললে কি হতো? আমি সাবধান থাকতাম। সাবধান থাকলে কি অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট হয়েছিল? মজনু মিয়া বিরক্ত মুখে বলল, আপনি এমন একটা ভাব করলেন যেন কিছুই জানেন না। আপনি পীর ফকির মানুষ, কামেল আদমি, এটা আর কেউ না জানুক, আমি জানি। আপনারা যে খাতির করি, ভালোবাসা থেকে যতটা করি, ভয়ে তার চেয়ে বেশি করি। কখন কি ঘটনা ঘটবে এটা আপনি আগেভাগে জানেন। জানেন না? আমি কিছু বললাম না। মজনু মিয়া বলল, আপনি ঠিকই জানতেন যে আমার অ্যাক্সিডেন্ট হবে, রিক্সা থেকে পড়ে পা মচকে যাবে, তারপরেও আমাকে না বললে অন্য সবেরে বললেন। কাজটা কি ঠিক হলো হিমু ভাই? ব্যথা বেশি পেয়েছেন? অল্পের জন্য পা ভাঙে নাই, মচকে গেছে। 7 দিন হয়ে গেছে, এখনও ঠিকমতো পা ফেলতে পারি না, চিলিক দিয়ে ব্যথা করে। আপনার প্রাইভেট কথা শেষ হয়েছে মজনু মিয়া? জি, শেষ হয়েছে। আবার এক বন্ধুকে নিয়ে এসেছেন, দেখে তো মনে হয় মাথা আওলা, ইয়াদ সাহেবের মতো যন্ত্রণা করবে। ইয়াদ কি এখনও আসে? তাকে তো আসতে নিষেধ করেছি। না, উনি আর আসেন না। উনি আছেন কেমন? জানি না কেমন, অনেক দিন দেখা হয় না। ভালোই আছে মনে হয়। মজনু মিয়া, ক্যামেরা কিনবেন? ক্যামেরা? জি, ক্যামেরা মিনোলটা, সঙ্গে জুম লেন্স আছে। আমি ক্যামেরা দিয়ে কি করব? আমি বেশি ভাত। ভাতের ছবি তুলবেন? পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছবি হলো ভাতের ছবি, ধবধবে সাদা। মজনু মিয়া বিরক্ত হয়ে বললেন, আপনি বড় উল্টাপাল্টা কথা বলেন হিমু ভাই, আগামাথা কিছুই বুঝি না। ক্যামেরা কিনবেন না? জি না। জিনিসটা কিন্তু ভালো ছিল, সস্তায় ছেড়ে দিতাম। মাগনা দিলেও আমি নিব না। হিমু ভাই, আসেন চা খান, নাকি ভাত খাবেন? ভালো সরপুটি আছে। ভাত খাবো না, ক্যামেরা বিক্রির চেষ্টা করতে হবে। চলি মজনু মিয়া। আমি চলে গেলাম তরঙ্গিনী স্টোরে। মুহিব সাহেব নেই। নতুন একটি ছেলে বিরস মুখে দরজা বন্ধ করছে। রাত মাত্র 11টা, এর মধ্যেই দোকান বন্ধ। আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ভালো আছেন? সে সরু চোখে তাকালো, কিছু বলল না। মুহিব কোথায়? ওনার চাকরি চলে গেছে। উনি কোথায় আমি জানি না। চাকরি কেন গেল? জানি না, মালিক জানে। আপনি ওনার কে হন? কেউ হই না, টেলিফোন করতে এসেছি। টেলিফোন করা যাবে? জি না, মালিকের নিষেধ আছে। 5টা টাকা যদি আপনাকে দেই তাহলে করা যাবে? লোকটা টেলিফোন খুলে দিল। আমি ডায়াল ঘোরাতে ঘোরাতে বললাম, মুহিবকে বদলে আপনাকে নেয়া মালিকের ঠিক হয়নি। আপনার হলো চোর স্বভাব। মাত্র 5 টাকার জন্য মালিকের নিষেধ অমান্য করেছেন। 100 টাকার জন্য দোকান খালি করে দেবেন। লোকটা আমার দিকে ভীত চোখে তাকাচ্ছে। আমি তাকে অগ্রাহ্য করে বললাম, হ্যালো। ওপাশ থেকে ডাক্তার ইরতাজুল করিম বললেন, কাকে চাচ্ছেন? আপনাকে। আমি হিমু। চিনতে পারছেন? পারছি। কি চান? কিছু চাচ্ছি না। আপনি কি ক্যামেরা কিনবেন? ভালো ক্যামেরা। হিমু সাহেব, রাত দুপুরে আমি রসিকতা পছন্দ করি না। এটা কিন্তু সাধারণ ক্যামেরা না, এর সঙ্গে 2জন মানুষের ভালোবাসার এবং ভালোবাসা ভঙ্গের ইতিহাস জড়ানো আছে। আমি আপনাকে সস্তায় দেব। খট করে শব্দ হলো। ডাক্তার ইরতাজুল করিম টেলিফোন নামিয়ে রাখলেন। রাত ঠিক 11:30টায় আমি নিতুকে টেলিফোন করলাম। নিতু আমার গলা খুব ভালো করে চেনে, তবু তীক্ষ্ণ গলায় বলল, আপনি কে বলছেন? আমি বললাম, সরি, রং নাম্বার হয়েছে। নিতু তৎক্ষণাৎ বলল, রং নাম্বার হয়নি, আপনি ঠিকই করেছেন। ইয়াদকে চাচ্ছেন? ও বাসায় নেই। আমি ইয়াদকে চাচ্ছি না, আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে আবার কি কথা? জরুরি কথা। টেলিফোনে বলা যাবে? টেলিফোনে বলা না গেলে আপনি চলে আসুন, গাড়ি পাঠাচ্ছি। আপনি কোথায় আছেন বলুন। গাড়ি পাঠাতে হবে না, টেলিফোনে বলা যাবে। আপনি কি একটা ক্যামেরা কিনবেন? কি কিনব? ক্যামেরা, সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা, অটোমেটিক ম্যানুয়াল দুটোই আছে, প্লাস একটা জুম লেন্স। সেকেন্ড হ্যান্ড হলেও ভালো জিনিস। চোরাই মালের ব্যবসা কবে থেকে শুরু করলেন? চোরাই মাল নয়, জেনুইন পার্টির ক্যামেরা। কিনবেন কিনা বলুন। আপনার কি করে ধারণা হলো যে আমার ক্যামেরা নেই?
সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার জন্য আমি আগ্রহী। আমি গম্ভীর ভঙ্গিতে বললাম, খুব যারা বড়লোক সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি তাদের এক ধরনের আগ্রহ থাকে। বঙ্গবাজারে যেসব পুরনো কোট বিক্রি হয় তাদের বড় ক্রেতা হলেন কোটিপতিরা, তারাই আগ্রহী ক্রেতা। কোটিপতিদের সম্পর্কে আপনার খুব ভ্রান্ত ধারণা হিমু সাহেব। কোটিপতিদের কোনো কিছু সম্পর্কেই আগ্রহ থাকে না। যাই হোক, আপনার সঙ্গে আমি তর্কে যেতে চাচ্ছি না। আপনার ক্যামেরা আমি কিনব না, তবে কত টাকার আপনার দরকার আমাকে বলুন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। 1000 দিতে পারবেন? এখন পাঠাবো? জি, পাঠিয়ে দিন। কোথায় আছেন ঠিকানা বলুন। আমাকে পাঠাতে হবে না, আমি এক ভদ্রলোকের ঠিকানা দিচ্ছি, তার ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। আমি মোর্শেদ সাহেবের ঠিকানা পাঠিয়ে দিলাম। টেলিফোনে শুনতে পাচ্ছি নিতু খসখস করে লিখছে। হিমু সাহেব? জি। আপনার একটা চিঠি পাঞ্জাবির পকেটে ছিল, পেয়েছেন? ইয়াদকে দিয়ে পাঠিয়েছিলাম। পেয়েছি। পড়েছেন? পুরোটা পড়তে পারিনি, অর্ধেকের মতো পড়েছি। আপনি আমাকে বিশ্বাস করতে বলেছেন যে পুরো চিঠি আপনি পড়েননি, অর্ধেক পড়েছেন। বিশ্বাস করতে বলছি। আপনার আচার আচরণে কতটা সত্যি আর কতটা ভান দয়া করে বলবেন? 50-50, অর্ধেক ভান অর্ধেক সত্যি। এই চিঠিটা আমি পড়ে ফেলেছি, কিছু মনে করবেন না। আই এম সরি। আচ্ছা, আপনি কি রূপা মেয়েটাকে নিয়ে একদিন আসবেন আমাদের বাসায়? ওনাকে দেখব। উনি যদি আসতে না চান আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। আচ্ছা, একদিন নিয়ে যাব। এসা দরজা খুলে তাকিয়ে রইল। মনে হচ্ছে আমাকে চিনতে পারছে না। মাফলার দিয়ে মাথা ঢাকা। চিনতে না পারার সেটা একটা কারণ হতে পারে। কেমন আছেন? এসা যন্ত্রের মতো বলল, ভালো। আপনার পরীক্ষা কেমন হলো খোঁজ নিতে এলাম। ভেতরে আসুন। আমি ভেতরে ঢুকলাম। এসা দরজা বন্ধ করে দিল। রাত 8টা বাজে, টিভিতে বাংলা খবর হচ্ছে। খবর পাঠকের মুখে দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এদের বাড়ি পুরোপুরি নিঃশব্দ, একটু অস্বস্তি লাগে। আপনার দাদিমা ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছেন। কাজের মেয়েটা যে চলে গিয়েছিল ফিরেছে? না। আমি কি বসবো? বসুন। আমি বসলাম। এসে আমার মুখোমুখি বসলো। তার চোখে আর চশমা নেই। সে মনে হয় শুধু পড়াশোনার সময়ই চোখে চশমা দেয়। মেয়েটার চোখ দুটা খুব সুন্দর। আজ এসাকে আরও সুন্দর লাগছে। একটু বোধহয় রোগাও হয়েছে। কানে সবুজ পাথরের দুটো দোল। ওই রাতে দুল দেখিনি। হিমু সাহেব, ওই দিন আপনি আমাদের কিছু না বলে চলে গেলেন কেন? আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলেন, কাজেই আপনাদের বিরক্ত করলাম না, বিদায় হয়ে গেলাম। এসা তীক্ষ্ণ গলায় বলল, আমি হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম আপনাকে কে বলল? ও বলেছে? আমি অনুমান করেছি। তারপর মোর্শেদ সাহেবের সঙ্গে কথাও বললাম। ওনার খিলগার বাসাতেও গিয়েছি। আমি আপনার ব্যাপারে কিছু বুঝতে পারছি না। ওকে কি আপনি আগে থেকে চিনতেন? না, চিনতাম না। ওই রাতেই প্রথম পরিচয় হলো। সঙ্গে সঙ্গে বাসায় চলে গেলেন। সবসময় তাই করেন। কাউকে পছন্দ হলে করি। ওনাকে আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এসা চাপা গলায় বলল, পাগল, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এমন মানুষেরা কম্পেনিয়ন হিসেবে খুব ভালো। সাধারণ মানুষেরা বোরিং হয়, কিন্তু এরা বোরিং হয় না। আপনার কাছে কিন্তু হয়েছে। আমার কাছে হয়েছে কারণ আমাকে তার সঙ্গে জীবনযাপন করতে হয়েছে। একজন বিকৃত মস্তিষ্ক মানুষের সঙ্গে জীবনযাপন ক্লান্তিকর ব্যাপার। যাই হোক, আপনি এসেছেন যখন বসুন। দাদিমা বাসায় নেই, উনি চলে আসবেন। আপনি চা খেতে পারেন, আজ ঘরে চা চিনি সবই আছে। আমি আজ উঠব, কোনো একদিন ভোরবেলায় আসব। না, আপনি বসবেন। দাদিমা আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি চলে যাওয়ায় ওই দিন আমার উপরে খুব রাগ করেছিলেন। ওনার ধারণা আমি আপনাকে বিদায় করে দিয়েছি। আজ আপনি দাদিমার মাথা থেকে ওই ধারণা দূর করবেন এবং আপনার ঠিকানা লিখে রেখে যাবেন। আপনার দাদিমা না আসা পর্যন্ত আমাকে এখানে একা একা বসে থাকতে হবে? আমি থাকবো আপনার সঙ্গে, একা বসিয়ে রাখবো না। আমরা কি নিয়ে কথা বলবো? দুজন মানুষ তো চুপচাপ মুখোমুখি বসে থাকতে পারে না। আমাদের কথা বলতে হবে। বলুন কথা। আপনার দাদিমার কি ফিরতে রাত হবে? বেশি রাত হবার কথা না। তিনি জানেন আমি এখানে একা আছি। আমি টিভির দিকে মুখ ফিরিয়ে নিলাম। শব্দহীন খবর পাঠ দেখতে মন্দ লাগছে না, একটা আলাদা মজা আছে। খবর পাঠকদের কখনোই মুখ খুব খুঁটিয়ে দেখা হয় না, তাদের কথাই শুধু শোনা হয়। কথা বন্ধ করে দিলেই শুধু ব্যক্তি হিসেবে তার গুরুত্বপূর্ণ হয়ে পড়েন, তাদের খুঁটিয়ে দেখতে ইচ্ছা করে। হিমু সাহেব? জি। ওই যে অসুস্থ, সেই খবরটি কি আপনাকে দিয়েছে? এপিলেপসির কথা বলছেন? হ্যাঁ। জি, উনি আমাকে বলেছেন। বিয়ের আগে কিন্তু আমাদের কিছু বলেনি। এমন ভয়ঙ্কর একটা অসুখ সে গোপন করে গেছে।
বিয়ের আগে অসুখটা হয়তো ভয়ঙ্কর ছিল না, সবসময় ভয়ঙ্কর ছিল। 6 বছর বয়স থেকে এই অসুখ নিয়ে সে বড় হয়েছে। তাহলে মনে হয় উনি অসুখে অভ্যস্ত হয়ে যাওয়ায় এটা হয়েছে। উনি ধরেই নিয়েছেন তার অসুখের ব্যাপারটা সবাই জানে, নতুন করে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। ইচ্ছে করে যে তিনি ব্যাপারটা গোপন করেছেন তা আমার মনে হয় না। আপনি কি তাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন? তা করছি। উনি আমার বন্ধু মানুষ, বন্ধুকে বন্ধু ডিফেন্ড করবে, বাইরের কেউ করবে না। তাছাড়া এখন তো আপনারা আলাদা হয়ে গেছেন। ওনার যা কিছু মন্দ তা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? ওনার ভালো যদি কিছু থাকে তা নিয়ে থাকুন। ওর ভালো কিছু নেই, ও পুরোপুরি অসুস্থ একজন মানুষ। খিলগা বাসায় আপনি গিয়েছেন, সেখানে কি কোনো আম গাছ দেখেছেন? দেখেননি। ও কিন্তু প্রায়ই বাসার সামনে একটা আম গাছ দেখে, আম গাছের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। একবার রাত দুপুরে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, এশা, চলো আমরা দুজন গাছটার নিচে বসি। আপনি নিশ্চয়ই বসতে যাননি? না, যাইনি। গেলে ভালো হতো। আপনি যদি বলতেন, চলো যদি বসি গাছের নিচে, কিংবা যদি বলতেন, তোমার এই আম গাছের ডালে একটা দোলনাটা নিয়ে দাও, আমি দোলনায় চড়ব, তাহলে খুবই ইন্টারেস্টিং হতো। এতে কি পাগলামির প্রশ্রয় দেওয়া হতো না? না, হতো না। আপনি যাকে পাগলামি ভাবছেন তা হয়তো পাগলামি নয়। আলেকজান্ডার পুশকিন তার বাড়ির পিছনে সবসময় একটা দিঘি দেখতে পেতেন। জ্যোৎস্না রাতে দিঘির পাড়ে বেড়াতে যেতেন। একজন বিখ্যাত ব্যক্তি পাগলামি করে গেছেন বলেই কি পাগলামিকে স্বীকার করতে হবে? না, হবে না, এমনি বললাম। আপনি ওই লোককে ছেড়ে এসে ভালোই করেছেন। ও বেশি দিন বাঁচবেও না। স্বামীর মৃত্যু আপনাকে দেখতে হবে না। আপনাকে বিধবা শব্দটির সঙ্গে যুক্ত হতে হবে না। বিধবা খুব পেলেটেবল শব্দ নয়। তাছাড়া একজন ভয়াবহ অসুস্থ রুগ্ন মানুষের সঙ্গে যুক্ত হয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন কেন? একটাই আপনার জীবন, একটাই পৃথিবী, সেটাকে নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া মোর্শেদ সাহেব আপনাকে প্রয়োজন নেই। তার আছে নিজস্ব পৃথিবী, নিজস্ব আম গাছ। অল্প যে কয়দিন বাঁচবেন তিনি তার আম গাছ নিয়ে কাটিয়ে দিতে পারবেন। আপনার তো কোনো আম গাছ নেই, কাজে আপনার একজন বন্ধু প্রয়োজন। ওমর খৈয়াম পড়েছেন? এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, অনেকখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। ও মারা যাবে কেন? শরীর খুবই খারাপ, তাছাড়া টাকা পয়সাও নেই, বাড়ি ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালা খুব তাড়াতাড়ি মনে হয় বাড়ি থেকে বের করে দেবে। তখন খেয়ে না খেয়ে পথে পথে ঘুরতে গিয়ে কিছু একটা ঘটিয়ে ফেলবেন। আপনি জানেন না, ওর অনেক বড় বড় আত্মীয়স্বজন আছে। ওই লোক কি আত্মীয়স্বজনের কাছে যাবে, হাত পাতবে ওদের কাছে? না। এসা, এখন আমি উঠব, আরেকদিন আসব। আপনার দাদিমার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট আছে, রাত 9টায় অ্যাপয়েন্টমেন্ট। 9টা প্রায় বাজতে চলল। কবে আসবেন? খুব শীঘ্রই আসব। এসা, আপনাকে আর একটা কথা বলা প্রয়োজন মনে করছি। কথাটা হচ্ছে, আমার কথাবার্তা থেকে দয়া করে কোনো ভ্রান্ত ধারণা নেবেন না। মনে করবেন না আমি খুব কায়দা করে মোর্শেদ সাহেবের কাছে আপনাকে ফিরে যেতে বলছি। আপনি বলছেন না? অবশ্যই না। মোর্শেদ সাহেব যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেন আমি হয়তোবা বলতাম। সেই সম্ভাবনা একেবারেই নেই। উঠি এশা। ডক্টর ইরতাজুল করিম সাহেবও ঠিক এশার মতো ভঙ্গিতে আমার দিকে তাকালেন, যেন চিনতে পারছেন না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি হিমু। কি ব্যাপার? আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট? আপনি ডায়েরিতে লিখে রেখেছেন। প্রথম যেদিন এসেছিলাম সেদিনই বলেছিলেন 1 সপ্তাহ পর রাত 9টার দিকে আসতে। বসবো? বসুন। শুরু করব? কি শুরু করতে চাচ্ছেন? জীবন কাহিনী। আমার বাবা কি করে আমাকে মহাপুরুষ বানানোর চেষ্টা করতে লাগলেন, তিনি কতটুকু পারলেন কতটুকু পারলেন না, অর্থাৎ ওই রাতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু। হিমু সাহেব? জি? আমার একটা মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। আপনি সেই খবর খুব ভালো করে জানেন। ওর এখন স্কিন গ্রাফটিং হচ্ছে, শরীরে বিভিন্ন জায়গা থেকে চামড়া কেটে লাগানো হচ্ছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত, রুগী দেখছি না, কিছু করার নেই বলে চেম্বারে বসেছি। আমি তাহলে চলে যাই। এসেছেন যখন বসুন। আমার কাছে আপনার একটি ডিনার পাওনা আছে। আসুন আমরা একসঙ্গে ডিনার করি। ঘরে গত 7 দিন ধরে রান্নাবান্না হচ্ছে না। আমার স্ত্রী থাকেন হাসপাতালে, কাজেই আমরা কোনো একটা হোটেলে বসবো। আপনার আপত্তি আছে? না, আপত্তি নেই। চলুন তাহলে ওঠা যাক। আমরা গুলশান এলাকার একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম। ডাক্তার সাহেব বললেন, এই রেস্টুরেন্টটা ছোট কিন্তু খাবার খুব ভালো।
এদের কুক একজন ভিয়েতনামি মহিলা। তিনি খাবার তৎক্ষণাৎ তৈরি করে দেন। আপনি কি খাবেন মেনু দেখে অর্ডার দিন। আমি নিজে শুধু একটা স্যুপ খাবো। আপনি কি মদ্যপান করেন? জি না। বিয়ার? বিয়ার নিশ্চয়ই চলতে পারে। আপনি খান, আমার লাগবে না। বিয়ারের ক্যান খুলতে খুলতে ডাক্তার সাহেব বললেন, আমি আপনার একটা বিষয় জানার জন্য আগ্রহী। আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা। এই ক্ষমতা কি সত্যি আপনার আছে? আমি ঠিক জানি না। মাঝে মাঝে যা ভাবি তা হয়ে যায়। সে তো সবারই হয়। আপনারও নিশ্চয়ই হয়। না, আমার হয় না। অবশ্যই হয়। ভালো করে ভেবে দেখুন। এরকম কি হয় না যে আপনি দুপুরে বাসায় ফিরছেন, আপনার মনে হলো আজ বাসায় বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছে। খেতে বসে দেখেন সত্যি তাই। এটা হচ্ছে কোইন্সিডেন্স। আমার ব্যাপারগুলিও কোইন্সিডেন্স, এর বাইরে কিছু না। আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো ক্ষমতা নেই? না। ডাক্তার সাহেব 3টি বিয়ার শেষ করে চতুর্থ বিয়ারের ক্যান হাতে নিলেন। মদ্যপানে তিনি খুব অভ্যস্ত বলে মনে হচ্ছে না। চোখ টোক লাল হয়ে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে। হিমু সাহেব। জি। আমার কিন্তু ধারণা আপনার ক্ষমতা আছে। আপনার বাবা পুরোপুরি ব্যর্থ হননি। স্ট্রেঞ্জ কিছু জিনিস আপনার ভিতর তৈরি করতে পেরেছেন। তার একটি হচ্ছে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা। এই ক্ষমতা আপনার প্রচুর আছে। এই ক্ষমতা অল্প বিস্তর সবারই আছে, আপনার অনেক বেশি। ইয়াদ সাহেবের সঙ্গে কি রিসেন্টলি আপনার দেখা হয়েছে? না। আপনি কি জানেন তিনি গত 2 দিন ধরে ভিক্ষুক সেজে পথে পথে ঘুরছেন? 2 রাত বাড়ি ফেরেননি? না, জানি না। ইয়াদ সাহেবের স্ত্রী আপনি আসার কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। ভদ্রমহিলা যে কী পরিমাণ মানসিক অর্ডিয়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন তা তাকে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আপনি তাকে কি বলেছেন? বলেছি এটা সাময়িক ঝোঁক, কেটে যাবে। ইয়াদ সাহেব বাসায় ফিরবেন। আপনার কি ধারণা হিমু সাহেব? কোন ধারণার কথা জানতে চাচ্ছেন? ইয়াদ সাহেব প্রসঙ্গে জানতে চাচ্ছি। ওনার ঝোঁক কাটতে কতদিন লাগবে? বলতে পারছি না, ঝোঁক নাও কাটতে পারে। তার মানে? খাওয়া বন্ধ করে আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, মানুষ খুব বিচিত্র প্রাণী ডাক্তার সাহেব। সে সারা জীবন অনেক কিছু অনুসন্ধান করে ফেলে। সেই অনেক অনুসন্ধানের একটি হলো তার অবস্থান। আপনি ভুলে যাচ্ছেন হিমু সাহেব, মানুষ খুব র্যাশনাল প্রাণী। মানুষ মোটেই র্যাশনাল প্রাণী নয়। সমস্ত পশু পাখি কীটপতঙ্গ র্যাশনাল, মানুষ নয়। যখন বৃষ্টি হয় পাখি তখন বৃষ্টির থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় নেয়। এর কোনো ব্যতিক্রম নেই। মানুষের ভিতরে ব্যতিক্রম আছে। এদের কেউ কেউ বৃষ্টিতে ভিজে ইচ্ছে করে, কেউ কেউ গাছের নিচে দাঁড়ায় ঠিকই, কিন্তু মন পড়ে থাকে বৃষ্টিতে। সে মনে মনে ভিজতে থাকে। হিমু সাহেব। জি। আপনি কিছুই খাচ্ছেন না। খাবারটা কি আপনার পছন্দ হচ্ছে না? জি না, সব কিছুর মধ্যে ধোঁয়া ধোঁয়া গন্ধ পাচ্ছি। ডাক্তার সাহেব বিল মিটিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে কোথায় নামিয়ে দেব বলুন? কোথাও নামাতে হবে না, আমি এখান থেকেই হেঁটে হেঁটে চলে যাব। অনেকটা দূর কিন্তু। খুব দূর নয়। আবার কবে আপনার কাছে আসবো ডাক্তার সাহেব? আপনাকে আর আসতে হবে না, আমি আপনার চিকিৎসা করব না। আপনার কি ধারণা আমি অসুস্থ না? বুঝতে পারছি না। আচ্ছা, গুড নাইট। বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেল। মেসের অফিসে বাতি জ্বালিয়ে জীবনবাবু বসে আছেন। আমাকে দেখেই বললেন, আপনার জন্য বসে আছি হিমু ভাই। আপনাকে বলেছি না আমি একটা ভয়ঙ্কর বিপদে পড়েছি। বিপদের কথাটা বলতে চান? জি। আসুন আমার ঘরে, বলুন। জীবনবাবু অনেকক্ষণ আমার ঘরের চৌকিতে বসে থেকে কিছু না বলেই চলে গেলেন। খুব জাঁকিয়ে শীত পড়েছে। আমার ঘরের জানলার একটা কাচ ভাঙা, শীতের ঠান্ডা হাওয়া আসছে। টেলিফোন করার জায়গা পাচ্ছি না। গ্রিন ফার্মেসি বন্ধ। কম্পিউটারের নতুন একটা সার্ভিস সেন্টার হয়েছে, ওদের টেলিফোন আছে, গেলেই টেলিফোন করতে দেয়। নতুন ছেলেটা যে তরঙ্গিনী স্টোরে এসেছে সে দেখেই বলল টেলিফোন নষ্ট। মিথ্যা বলছে বোঝাই যাচ্ছে। বলার সময় মুখের চামড়া শক্ত হয়ে গেছে। সে মনে হয় আগে থেকে ঠিক করে রেখেছিল, আমাকে দেখলেই বলবে টেলিফোন নষ্ট। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, গোটা 10 টাকা দিলে কি ঠিক হবে? বললাম তো নষ্ট। আপনার চাকরি কতদিন হয়েছে? তা দিয়ে আপনার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই, এমনি জিজ্ঞেস করছি। মুহিব এসেছিল এর মধ্যে? না। ওর ঠিকানা জানেন? না। আপনার ঠিকানা কি? আমার ঠিকানা দিয়ে কি করবেন? ছেলেটা কঠিন গলার স্বর বের করছে। একে বিরক্ত করতে ভালো লাগছে। কি করে আরও রাগিয়ে দেয়া যায় তাই ভাবছি। আপনার এই দোকান খোলে কখন? খামাখা পেঁচাল পারতেছেন কেন? সওদা করার থাকলে সওদা করেন, নয়তো যান গিয়া। আপনার ঠিকানাটা তো এখনও বলেননি। আরে দুধ তেরি।
আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, বল পয়েন্ট কলম আছে, দেখান দেখি। সে একটা কলম সামনে রাখল। তাকে দেখে মনে হচ্ছে কলম দিয়ে খোঁচা মেরে সে যদি আমার চোখ গেলে দিতে পারত তাহলে খুশি হতো। দাম কত? 10 টাকা। বাংলাদেশি বল পয়েন্ট না? হুম। এগুলো 3 টাকা করে বাইরে বিক্রি হয়, আপনার এখানে 10 টাকা কেন? আপনার বাইরে থেকে কেনেন। আমি আপনার এখান থেকেই কিনতে চাচ্ছি। 3 টাকার জিনিস বেশি হলে 4 টাকা হবে, তার চেয়েও বেশি হলে 5। 10 টাকা কেন? দাম বেশি ঠেকলে নেবেন না। মানিব্যাগ খুলে আমি আমার শেষ সম্বল 10 টাকার নোটটা দিয়ে 3 টাকা দামের বল পয়েন্ট কিনে বের হয়ে এলাম। টাকার সন্ধানে যেতে হবে। মাসের 1ম তারিখে ফুপা আমাকে 400 টাকা দেন। শর্ত একটাই, আমি কখনো তার বাসায় যেতে পারবো না। তার ছেলে বাদল যেন কখনো আমার দেখা না পায়। ফুপার ধারণা আমার প্রভাবে বাদলের সর্বনাশ হচ্ছে। বাদলকে বাঁচানোর একমাত্র উপায় আমার কাছ থেকে দূরে রাখা। 2 মাস ফুপার কাছ থেকে টাকা নেওয়া হয়নি। ফুপার অফিস ঘরে শীতকালেও এয়ার কুলার চলে। এয়ার কুলারের বিজবিজ আওয়াজ না হলে বোধহয় তার মেজাজ আসে না। কেমন আছেন ফুপা? ফুপা ফাইল থেকে মুখ না তুলেই বললেন, ভেতরে আসো, অনেক দিন দেখা হয় না। তোমাকে তুই করে বলতাম না তুমি করে বলতাম ভুলে গেছি। ভালো আছো? জি। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে তুমি জেলে আছো। তোমার মতো লোক দীর্ঘদিন বাইরে ঘুরে বেড়াতে পারে না। এক সময় না এক সময় তাদের জেলে ঢুকতে হয়। এর মধ্যে পুলিশ ধরেনি তোমাকে? না। আমি অবশ্য বাদলকে বলেছি তুমি জেলে আছো। তোমার 1 বছরের সাজা হয়েছে। না বললে তোমার খোঁজ বের করার জন্য অস্থির হয়ে পড়তো। আমি কি বসবো ফুপা? ফুপা বিস্মিত হয়ে বললেন, অনুমতি নিচ্ছ কেন? বসো। আপনার অফিসে ঢুকলে নিজেকে অফিসের একজন কর্মচারী বলে মনে হয়। আপনাকে মনে হয় বড় সাহেব, সামনে বসতে ভয় লাগে। ফুপা খুশি হলেন, ফাইল সরিয়ে আমার দিকে তাকালেন। তোমার টাকা আলাদা করে রেখেছি। থ্যাঙ্কস ফুপা। নাও, খাম দুটো রাখো। 500 করে 1000 টাকা আছে। খাম পকেটে ভরলাম। ফুপা আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি ইচ্ছা করলে আমার অফিসে কাজ করতে পারো। এন্ট্রি লেভেল অফিসারের একটা পোস্ট খালি হয়েছে। আমার অ্যাডভার্টাইজ করলে সামাল দেওয়া যাবে না। তুমি চাইলে আজই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে। বেতন কত? বেসিক 3000 প্লাস 40% হাউস রেন্ট, 200 কনফারেন্স, 300 মেডিকেল। হিসেব করো কত হলো? জটিল হিসাব আমাকে দিয়ে হবে না ফুপা, তবে আমি খুব ভালো একজন লোক দিতে পারি, ভেরি অনেস্ট। তোমার কাছে তো আমি লোক চাইনি। তা চাননি, তবু হাতে যখন আছে তখন বললাম, আমার জানা মতে তার মতো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এর উপর আমি 800 টাকা বাজি রাখতে পারি। এই টাকাটাই আমার সম্বল। আপনি যদি এমন কাউকে পান যে ওই লোকটার মতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে 800 টাকা দিয়ে দেব। ফুপা চুরুট ধরতে ধরতে বললেন, কি আছে লোকটার যা অন্য কারো নেই? সে তার বাড়ির সামনে একটা আম গাছ দেখতে পায়। যদিও সেখানে কোনো গাছ নেই, কোনো কালে ছিলও না। সে পরিষ্কার আম গাছ দেখে, গাছে পাখি বসতে থাকে দেখে, পাখির কিচিরমিচির শুনতে পায়। ফুপা বিস্মিত হয়ে বললেন, তুমি এই বদ্ধ উন্মাদকে আমার এখানে চাকরি দিতে চাচ্ছ? জি। কেন বলো তো? ভদ্রলোকের চাকরি খুব দরকার। উনি অসুস্থ, এপিলেপসি আছে। আগে ভালো চাকরি করতেন, এখন চাকরি নেই। যদি চাকরি হয় মানসিক শক্তি পাবেন, এতে শরীর সুস্থ হতে থাকবে। তোমার ধারণা আমার অফিস পাগল সারবার কারখানা? না, তা হবে কেন? একে উন্মাদ, তার উপরে এপিলেপটিক পেশেন্ট, তাকে তুমি আমার এখানে চাকরি দেবার কথা ভাবলে কি করে বলো তো? আর ভাববো না ফুপা, এখন তাহলে যাই। যাও, খবরদার বাসায় আসবে না। বাদল আছে কেমন? ও ভালোই আছে, তোমার প্রভাব থেকে দূরে আছে, ভালো না থাকার তো কোনো কারণ নেই। আমি কি ওর সঙ্গে টেলিফোনে কথা বলতে পারি ফুপা? অনেক দিন দেখি না, কথা বলতে ইচ্ছা করে। আচ্ছা। টেলিফোন করতে পারবে না? অসম্ভব, একেবারেই অসম্ভব। বলবো ঢাকা সেন্ট্রাল জেল থেকে বিশেষ অনুমতি নিয়ে টেলিফোন করা হচ্ছে, মিনিট 2 কথা বলবো। 2 মিনিটে কি আর হবে? কিছু বলার থাকলে 2 মিনিটেই হবে। বাদলের মাথা খারাপ হয়েই আছে, ঠিক করার চেষ্টা করছি। তোমার টেলিফোন পেলে আর ঠিক হবে না। হিমু, তুমি বিদায় হও, ক্লিয়ার আউট। এখন থাকো কোথায়? কোথায় থাকি বলতে যাচ্ছিলাম। ফুপা আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, বলতে হবে না, জানতে চাচ্ছি না। আমি ঘর ছেড়ে বেরোবার আগে বললাম, ফুপা, বাদলের ব্যাপারে একটা ক্ষুদ্র সমস্যা হতে পারে। ওই সমস্যাটা নিয়ে কি ভেবেছেন? কি সমস্যা? আমি জেলে আছি শুনে সেও ভাবতে পারে জেলে যাওয়াটা প্রয়োজনীয়, কাজেই জেলে যাবার একটা চেষ্টা করতে পারে।
ফুপার মুখ গম্ভীর হয়ে গেল। আমি চলে এলাম। মজনু মিয়ার ভাতের হোটেলে যেতে হবে, ভাতের বিল দিতে হবে, অনেক টাকা বাকি পড়ে আছে। মজনু মিয়ার হোটেলে খুব ভিড়, প্রচুর কাস্টমার, সবার জায়গা হচ্ছে না, কেউ কেউ দাঁড়িয়ে আছে। মজনু মিয়া টাকা গুনতে হিমশিম খাচ্ছে। আমাকে দেখে শীতল গলায় বলল, ভাইজান কথা আছে। কি কথা, সাধারণ না প্রাইভেট? প্রাইভেট। আমি প্রাইভেট কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মজনু মিয়া তার ছোট ভাইটাকে ক্যাশে বসিয়ে এগিয়ে এলো। আমি বললাম, খুব ভালো বিজনেস হচ্ছে মজনু মিয়া, ব্যাপার কি? ব্যবসাপাতি হইল আপনার ভাগ্যের ব্যাপার, কখন কি হয় কিছু বলা যায় না। কয়েকদিন ধরে দেখতেছি আমার সামনের হোটেলের সব বান্দা কাস্টমার এইখানে আসতেছে। বয় বাবুর্চি তো বাড়াতে হবে, এরা পারছে না, আরও কয়েকজন নিন দেখি, আর এদের বেতন বাড়িয়ে দিন। বাজে কথা বলবেন না তো হিমু ভাই, বাজে কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা যান, বাজে কথা বলবো না, আপনার প্রাইভেট কথা শুনবো। প্রাইভেট কথাটা কি? আপনি যে আপনার এক ভাগ্নেকে গসায় দিয়ে গেলেন, তার আছে মৃগী ব্যারাম। ওই দিন দুপুরে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গেল, কেলেঙ্কারি অবস্থা। কাস্টমাররা সব খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়েছে, তাতে অসুবিধা কি? অসুবিধা আছে না, এইরকম রুগী নিয়ে কারবার করলে তো হবে না ভাইজান, দোকানের বদনাম হবে, লোক আসা কমে যাবে। আপনি ওনারে আমার দোকানে আসতে নিষেধ করে দেবেন। আচ্ছা, নিষেধ করে দেব। আপনি রাগ হলেও কিছু করার নেই, আপনার জন্য সব মাপ। কিন্তু হিমু ভাই, পাগল ছাগল মৃগী রুগী এদের আমি দোকানে ঢুকবো না। ওই দিন আপনার ভাগ্নেরে দেখে আমি কানে হাত দিয়েছি, অনেক কাস্টমার বাইরে দাঁড়া হয়েছিল, গন্ডগোল দেখে ভিতরে ঢোকে নাই। আপনার ভাগ্নেরে আমি বলে দিয়েছি আর যেন এখানে না আসে। আপনি নিজেই বলে দিয়েছেন? জি ভাইজান, আমিই বলেছি, মৃগী রুগী আমার দরকার নেই। আমি পকেট থেকে সিগারেট বের করতে করতে বললাম, রুগ্ন মানুষের প্রতি মমা দেখানোর বদলে আপনি দেখাচ্ছেন ঘৃণা, এটা কি ঠিক হচ্ছে? রোগটা তো আপনারও হতে পারত। তাছাড়া এই যে আজ আপনার দোকানে এত বিক্রি বেড়েছে, হয়তো আপনার ভাগ্নের কারণেই বেড়েছে। এই কদিন তাকে যত্ন করে খাইয়েছেন বলেই বেড়েছে। এখন তাকে বিদায় করে দিয়েছেন, দেখা যাবে হুট করে বিক্রিবারটা পড়ে যাবে। আমাকে ভয় দেখায় লাভ নাই হিমু ভাই, আমি ভয় খাওয়ার লোক না। ওই মৃগী রোগী আমি আর দোকানে ঢুকতে দেব না। আচ্ছা ঠিক আছে, আপনি মনে কিছু নেবেন না হিমু ভাই, আপনার জন্য আমি আছি, অন্য কারোর জন্যে না। আমি মজনু মিয়ার টাকা পয়সা মিটিয়ে মোর্শেদ সাহেবের খোঁজে গেলাম। খিলগাঁয়ে তার বাড়িতে টাকা পাওয়া গেল না, ঘর তালাবন্ধ। বাড়িওয়ালাকে খুঁজে বের করলাম, বয়স্ক ভদ্রলোক। তিনি আমাকে খুব আন্তরিকতার সঙ্গেই ঘরে নিয়ে বসলেন। বললেন উনি বাসা ছেড়ে দিয়েছেন। আমি বললাম, কোথায় আছে জানেন? জি না। বাসা ছেড়েছেন কবে? গত পরশু। 2 মাসের ভাড়া পাওনা ছিল, উনি ভাড়াটা সব মিটিয়ে দিয়ে গেছেন। আমি বললাম, থাক, ভাড়া দিতে হবে না, বাদ দেন। রাজি হলেন না। জিনিসপত্রগুলো কোথায়? জিনিসপত্র তো কিছু ছিল না, একটা খাট, কিছু চেয়ার টেবিল, ওইসব একটা ঘরে তালা দিয়ে রেখেছি। বলেছি একসময় এসে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ভদ্রলোকের উপরে মায়া পড়ে গিয়েছিল বুঝলেন, ভালো চাকরি করছিল, সুন্দর সংসার। হঠাৎ কি হয়ে গেল দেখেন, সব ছারখার। যাবার সময় বাসার সামনে খোলা জায়গাটায় দাঁড়িয়ে খুব কাঁদছিলেন, দেখে মনটা খারাপ হয়ে গেল। আমার বড় বৌমা বলল, বাবা ওনাকে বলেন বাসা ছাড়ার দরকার নেই, ওনাকে থাকতে বলেন। এইগুলো হচ্ছে ভাই ভাবের কথা, সংসার তো ভাই ভাবের কথায় চলে না। তা তো ঠিকই, বিনা পয়সায় থাকতে দিলে আমার চলে কি করে? আমি তো এতিমখানা খুলি নাই। এই কথায় বৌমা বুঝায় বললাম। উনি কি বললেন? কিছু বলে নাই, চুপ করেছিল। লক্ষ্মী মেয়ে, শ্বশুরের মুখের উপরে কোনো কথা বলবে না। তারপরে শুনি রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছে। আমি বললাম, ভাত খাও নাই কেন মা? সে বলল, মানুষটার জন্য মনটা খুব খারাপ লাগছে বাবা, ভাত খেতে ইচ্ছে করছে না। কীরকম করে কাঁদছিল। যাই হোক, মেয়ে ছেলের কথা বাদ দেন, মেয়ে ছেলে বিড়ালের জন্যও কাঁদে। এখন বলেন আপনি ওনার কে হন? সম্পর্কে মামা হই। ও আচ্ছা, খুশি হয়েছি আপনার সঙ্গে কথা বলে। আমি বললাম, আপনার বড় বৌমাকে একটু ডাকবেন? কেন? একটু দেখব, ভালো মানুষ দেখার মধ্যেও পুণ্য আছে, যদি অসুবিধা না হয় একটু ডাকুন। ভদ্রলোক বিস্মিত হয়ে তার বড় বৌমাকে ডাকলেন। সাদাসিধা সরল চেহারার মেয়ে, 2 বছরের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কত বয়স হবে মেয়েটির? খুব বেশি হলে 19-20। তার কোলের শিশুটি অবিকল তার মতো দেখতে। মা এবং শিশু যেন একই ছাঁচে তৈরি। আমি বললাম, আপনি কেমন আছেন? মেয়েটি জবাব দিল না। আমি বললাম, আপনার ছেলেটার কি নাম রেখেছেন?
মেয়েটি এই প্রশ্নেরও জবাব দিল না, বাচ্চা নিয়ে ভেতরে চলে গেল। বাড়িওয়ালা ভদ্রলোক বললেন, আমার বৌমা খুব লাজুক স্বভাবের, বাইরের কারোর সঙ্গে কথা বলতে পারে না। আমি বললাম, আমি কথা বলতে চাইও নি, শুধু দেখতে চেয়েছি। আচ্ছা ভাই, যাই। আপনার ভাগ্নেকে বলবেন জিনিসপত্র সাবধানে রাখা হয়েছে, যেন চিন্তা না করে। জি আচ্ছা, বলবো। আপনার অনেক মেহেরবানি। নিতুর একটি চিঠি এসেছে। নিতুর স্বভাবও দেখা যাচ্ছে ইয়াদের মতো। চিঠি পাঠিয়েছে ইংরেজিতে টাইপ করে, ডাকে পাঠায়নি, হাতে হাতে পাঠিয়েছে। নিতুর ম্যানেজার চিঠি নিয়ে এসেছে। তার উপর নির্দেশ, তিনি আমার হাতে দিয়ে অপেক্ষা করবে এবং জবাব নিয়ে যাবে। বড়লোকের ম্যানেজার শ্রেণীর কর্মচারীরা নিজের প্রভু ছাড়া সবার উপর বিরক্ত হয়ে থাকে। এই ভদ্রলোককে দেখলাম মহা বিরক্ত, প্রায় ধমকের স্বরে বলল, কোথায় থাকেন আপনি? কেন বলুন তো? এই নিয়ে 10 বার এসেছি। বসে যে অপেক্ষা করব সেই ব্যবস্থাও নেই, মেসের অফিস বন্ধ। একজনকে বললাম একটা চেয়ার এনে দিতে, সে আচ্ছা বলে চলে গেল, আর তার দেখা নেই। আমি গম্ভীর গলায় বললাম, এরপর যখন আসবেন একটা ফোল্ডিং চেয়ার সঙ্গে করে নিয়ে আসবেন। ম্যানেজারের মুখ কঠিন হয়ে গেল। মনে হচ্ছে এই জাতীয় কথাবার্তা শুনে সে অভ্যস্ত নয়। নিতুর চিঠি বের করে বলল, চিঠি পড়ে জবাব লিখে দেন, আপা বলেছেন জবাব নিয়ে যেতে। এখন চিঠি পড়তে পারবো না। ম্যানেজার হতভম্ব গলায় বলল, এখন চিঠি পড়তে পারবেন না? জি না। চিঠি আপা পাঠিয়েছেন। আমি হাই তুলতে তুলতে বললাম, আপাই পাঠাক আর দিদিমণি পাঠাক, চিঠি এখন পড়ব না। কখন পড়বেন? তাও তো বলতে পারছি না। আমার মাথা ধরা রোগ আছে, খারাপ ধরনের মাথা ধরা। এটা এখন শুরু হয়েছে। মাথা ব্যথা যখন সেরেছে তখন পড়তে পারি, আবার নাও পারি। জরুরি চিঠি। আমার ঘুমটা চিঠির চেয়েও জরুরি। আপনি বরং এক কাজ করুন, এখন চলে যান, রাতে একবার খোঁজ নেবেন। আপাকে কি বলবো, আপনি চিঠি পড়তে চাচ্ছেন না? আমি ম্যানেজারের মুখের দিকে তাকালাম। সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। মানুষজন দ্রুত বদলে যাচ্ছে, সবাই ভয় দেখাতে চায়, ভয় দেখিয়ে কাজ সারতে চায়। কেউ ভয় দেখালে উল্টো তাকে ভয় দেখাতে ইচ্ছে করে। ম্যানেজার বেটাকে চূড়ান্ত রকমের ভয় কী করে দেখানো যায়, মাথায় কিছুই আসছে না। ম্যানেজার কঠিন মুখে বলল, আমি কি ওনাকে বলবো যে উনি বলেছেন ওনার যখন ইচ্ছা তখন পড়বেন? এখন ইচ্ছা হচ্ছে না। আমি হাই তুলতে তুলতে বললাম, বলতে পারেন। আচ্ছা বলবো। চিঠিটা সঙ্গে করে নিয়ে যান, রাতে যখন আসবেন তখন নিয়ে আসবেন। আপনি কাজটা ঠিক করছেন না। সবাই তো আর ঠিকঠাক কাজ করে না, কেউ কেউ ভুলভাল কাজ করে। আমি ভুলভাল কাজ করতে অভ্যস্ত। জি না, আমি অপেক্ষা করব। বেশ, অপেক্ষা করুন। আমার ঘরে একটা চেয়ার আছে, বের করে নিয়ে যান, বারান্দায় বসুন। শুভ বিকাল। আমি চেয়ার বের করে দিলাম। দীর্ঘ সময় নিয়ে গোসল সারলাম। ম্যানেজার বসে আছে মূর্তির মতো। আমি দরজা বন্ধ করে ঘুমোতে গেলাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। দরজা না খুলেই ডাকলাম, ম্যানেজার সাহেব। জি। আপনি এখনও আছেন? জি। সঙ্গে গাড়ি আছে? আছে। তাহলে তরঙ্গিনী স্টেটে চলে যান, একটা বল পয়েন্ট কিনে আনবেন। চিঠির জবাব লিখতে হবে। আমার কাছে একটা বল পয়েন্ট আছে, 10 টাকা দিয়ে কিনে দিচ্ছিলাম, লেখা দিচ্ছে না। আমার কাছে কলম আছে। আপনার কলমে কাজ হবে না, আমাকে লিখতে হবে নিজের কলমে। তরঙ্গিনী স্টোর থেকে কিনতে হবে? জি। স্টোরটা কোথায়? বলছি, আপনার কাছে বল পয়েন্টের দাম হয়তো 3 টাকা চাইবে, কিন্তু আপনি দেবেন 10 টাকা, নিতে না চাইলে জোর করে দেবেন। ম্যানেজার নিঃশ্বাস ফেলে বলল, জি আচ্ছা দেব, আপনি দয়া করে চিঠিটা পড়ুন। তার কঠিন ভাব এখন আর নেই। এখন সে ভীত চোখে আমাকে দেখছে। আমি দরজা খুলে চিঠি নিলাম। ম্যানেজার সাহেবকে তরঙ্গিনী স্টোরটা কোথায় বুঝিয়ে বললাম। ভদ্রলোক আর একবার বলল, অন্য কোনো জায়গা থেকে কিনে আনলে হবে না? আমি কঠিন গলায় বললাম, না। নিতু লিখেছে, হিমু সাহেব, আশা করি সুখে আছেন। অবশ্য আমার আশা করা না করায় কিছু যায় আসে না। আপনি সবসময় সুখে থাকবেন এবং আপনার আশপাশের মানুষদের নানানভাবে বিভ্রান্ত করবেন, বিপদে ফেলবেন। অন্যদের সমস্যায় ফেলাতেও সুখ আছে। সেই সুখের ঘাটতি আপনার কখনো হয় না। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে আপনার বন্ধু অবশেষে আপনার সুচিন্তিত পরামর্শ গ্রহণ করেছে। তিনি ভিখারি হয়েছেন। ইয়াদের আত্মীয় স্বজনদের আমি বলেছি ব্যাপারটা আর কিছুই না, ইয়াদের এক ধরনের খেলা। ওরা ব্যাপারটা সেভাবে নিয়েছে এবং বেশ মজাও পাচ্ছে। কিন্তু আমি তো জানি ব্যাপারটা খেলা হলেও আপনার জন্য খেলা, ইয়াদের জন্য নয়। আপনি যে খেলা খেলছেন তা হলো ডেঞ্জারাস গেম। আশা করি আপনি জানেন খেলা কোথায় শেষ হবে। আমি 2 জন লোক ইয়াদের পিছনে লাগিয়ে রেখেছি। ওরা সব সময় তার দিকে লক্ষ্য রাখছে। আমার ধারণা ছিল 2 দিন পার হবার পর আগের মোহ ভঙ্গ হবে, সে বাড়িতে ফিরে আসবে। আমাকে জোর খাটিয়ে কিছু করতে হবে না। কিন্তু সে বাড়িতে ফিরছে না।
আপনি এই চিঠি পাওয়া মাত্র এমন ব্যবস্থা করবেন যেন সে বাড়িতে ফিরে আসে। আমি একটা ব্যাপার খুব পরিষ্কার করে আপনাকে জানাতে চাই, তা হলো ও বোকা হোক যাই হোক, ওকে আমি অসম্ভব ভালোবাসি। ভালোবাসা আমার যন্ত্র বের হয়নি, বের হলে আমার ভালোবাসার পরিমাণ আপনাকে মেপে দেখাতাম। ওর কোনো রকম ক্ষতি আমি সহ্য করব না, কাউকে সেই ক্ষতি করতেও দেব না। আপনার জন্য এই কাজ কঠিন নয়, বেশ সহজ। এই সহজ কাজের জন্য আমি অনেক বড় মূল্য দিতে প্রস্তুত আছি। টেল মি ইয়োর প্রাইস। আরও কিছু কথা বলার ছিল, ক্লান্ত বোধ করছি। আমি চিঠি শেষ করে ডাকলাম, ম্যানেজার সাহেব। ভদ্রলোক তৎক্ষণাৎ সাড়া দিল, জি স্যার। আপনাকে কি চিঠির জবাব নিয়ে যেতে বলেছে? জি। বল পয়েন্ট এনেছেন? জি। কত নিয়েছে? 4 টাকা চেয়েছিল। আপনি 10 টাকা দিতে বলেছেন, দিয়েছি। নিতে চাচ্ছিল না, আপনার কথা বলে জোর করে দিয়ে এসেছি। ভালো করেছেন। আপনি কি চিঠির জবাব দেবেন? না। তবে আপনাকে নিয়ে ইয়াদের খোঁজে যাব। চলুন যাওয়া যাক। এখন গেলে ওনাকে পাওয়া যাবে না, ওনার একটা ঘুমোবার জায়গা আছে, রাত 11টার দিকে সেখানে ফিরবেন। তাকে কি এখন ভিখারির মতো লাগে? জি লাগে। ভিক্ষা শুরু করেছে? জি না। চলছে কিভাবে? তা ঠিক জানি না, কিছু টাকা পয়সা নিয়ে বের হয়েছিলেন বলে মনে হয়। খাওয়া দাওয়া করছে? প্রথম দিন কিছু খাননি, রাতে একটা পাউরুটি খেয়েছেন। তারপর? আমি শুধু প্রথম দিনের খবরই জানি। ওর দিকে লক্ষ্য রাখার জন্য লোক রাখা আছে না? জি আছে। ম্যানেজার সাহেব, আপনি নিজে কি খাওয়া দাওয়া করেছেন, না দুপুর থেকে এখানে বসে আছেন? খাইনি কিছু। যান, খেয়ে আসুন। জি না। না কেন? ম্যানেজার সাহেব জবাব দিল না। আমি বললাম, নিতু কি বলে দিয়েছে আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করতে? জি। তাহলে চলুন, আমার সঙ্গেই চলুন, আপনাকে খাইয়ে আনি। লাগবে না, আসুন যাই। স্যার, আমি কিছু খাবো না। রাত 11টায় ইয়ারদের সন্ধানে বের হলাম। ইয়ার থাকে মিরপুর 10 নম্বরে সিএনবি গুদামে। গুদামের ভিতর গাদাগাদি করে রাখা বস্তার কালভার্টের সিরামিক স্ল্যাব, দেখতে বিশাল আকৃতির সিলিন্ডারের মতো। তার একটিতে ইয়াদের সংসার। বাইরে থেকে ইয়াদ বলে ডাকতেই সে খুশি খুশি গলায় বলল, চলে আয়। মাথা নিচু করে ঢুকবি? দাঁড়া 1 সেকেন্ড, বাতি জ্বালাই। সে কুপি জ্বালালো। আমি ঢুকলাম। ভক করে খানিকটা পচা দুর্গন্ধ নাকে ঢুকলো। গন্ধে নাড়িভুড়ি উল্টে আসছে। রে ইয়াদ, প্রথম খানিকক্ষণ গন্ধ পাবি, তারপর পাবি না। মাথা নিচু করে ঢোক। সিলিন্ডার স্ল্যাবের এক মাথা পলিথিন দিয়ে মোড়ানো, অন্য মাথায় পটের পর্দা। নিচে পুরনো একটা কম্বল লম্বালম্বি করে বিছানো। কম্বলের উপর ইয়াদ হাসি মুখে বসে আছে। তুই আসবি জানতাম, ইচ্ছা করেই তোকে খবর দেয়নি। তুই হচ্ছিস গ্রে হাউন্ড টাইপ, গন্ধ শুকে শুকে চলে আসবি। আমার সংসার কেমন দেখছিস? মন্দ না। মন্দ না মানে? এক্সিলেন্ট। শীত টের পাচ্ছিস? না। পূর্ব পশ্চিমে মুখ করা, উত্তরি বাতাস ভিতরে ঢোকার কোনো উপায় নেই। মশা লাগছে? না। এক মুখ পলিথিন দিয়ে ঢাকা, অন্য মুখে চটের পর্দা, মশা ঢোকার কোনো উপায় নেই। এরকম আরামের জায়গা খোঁজ পেলি কোথায়? এর চেয়েও আরামের জায়গা আছে, ভাড়া বেশি। আমি বিস্মিত হয়ে বললাম, ভাড়া দিতে হয়? অবশ্যই দিতে হয়। এর ভাড়া কত? 2 টাকা। মাসে 2 টাকা? ইয়াদ বিরক্ত হয়ে বলল, তুই কি পাগল হয়ে গেলি নাকি? শায়েস্তাখার আমল ভেবেছিস? পার নাইট 2 টাকা। শীতকালে চার্জ বেশি, গরমকালে পার নাইট 1 টাকা। মাস চুক্তির কোনো ব্যাপার নেই। ভাড়া নেয় কে? সর্দার আছে, সর্দার নেয়। সিএনবি দারোয়ান নেয়, পুলিশ নেয়, অনেক ভাগাভাগি। পুরোপুরি জানি না। 2 টাকা ভাড়া দিয়ে কেউ থাকে? অবশ্যই থাকে, কোনোটা খালি নেই। তাছাড়া অনেক স্পেস, কোনোটায় পুরো ফ্যামিলি আটে। চা খাবি? তোর এখানে কি চা বানানোর ব্যবস্থা আছে? আরে না, তবে কাছে পিঠেই আছে, ডাক দিলেই দিয়ে যাবে। চা, সিগারেট, পান। সুখে আছিস মনে হয়? অবশ্যই সুখে আছি। কোনো রকম চিন্তাভাবনা নেই, কে কী বললো তা নিয়ে মাথা ব্যথা নেই। কী আরামের ঘুম যে হয় তুই বিশ্বাস করতে পারবি না। আমার কি মনে হয় জানিস? আরামের ঘুম কী জিনিস এটা জানার জন্যই আমাদের সবার কিছুদিনের জন্য হলেও ভিখারি হওয়া উচিত। তার উপরে ভিখারিদের মধ্যে কমিউনিটি ফিলিং যা আছে তারও তুলনা নেই। বাইরে থেকে আমাদের মনে হয় এক ভিখারি অন্য ভিখারিকে দেখতে পারে না। এটা খুবই ভুল কথা। সবাই সবার খোঁজ রাখে। ধর, সিগারেট খা। সিগারেট ধরেছিস? হুঁ, ধরেছি। হাইকোর্ট মাজারের কাছে এক রাতে গাঁজা খেয়েছি, 2 টান দিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। উঠলাম সকালে। হা হা হা। ইয়াদ গাদ দুলিয়ে হাসতে লাগলো। আমি বললাম, নিতুর কথা মনে হয় না? ইয়াদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না।
একেবারেই না? হুম, তুই বলাই মনে পড়ল। ও কেমন আছে জানতে চাস না? ভালো আছে তো বটেই, খারাপ থাকবে কেন? তোর আসল কাজ কেমন এগুচ্ছে? এগুচ্ছে না। অবশ্য আমি নিজেই গা করছি না। তারা তো কিছু নেই, হোক ধীরে সুস্থে। আগে ওদের মেইন স্ট্রিমের সঙ্গে মিশে নেই, তারপর। ওদের মেইন স্ট্রিমের সঙ্গে এখনও মিশতে পারিসনি? হুঁ, ওরা খুব চালাক, বুঝলি হিমু। চট করে ধরে ফেলে যে আমি ওদের একজন না, বাইরের কেউ। দুজন লোক আমার উপরে নজর রাখছে, আমি কিচ্ছু বুঝিনি। দুজন তাহলে তোর উপর নজর রাখছে? নিতুর কাণ্ড। আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখা হলো ওর অভ্যাস। কোন দিন দেখবি টুটি ফুটি কেনে উপস্থিত হয়েছে। উপস্থিত হলে কি করবি? ইয়াদ গম্ভীর গলায় বলল, সত্যি সত্যি উপস্থিত যদি হয় তাহলে বলবো আমার সঙ্গে থেকে যাও নিতু। কি মনে হয় তোর নিতু থাকবে? কিছু বলা যায় না, থাকতেও পারে। এখানে থাকাটা কিন্তু আরামদায়ক। এক রাত থেকে যা, তুই নিজেই টের পাবি। থাকবি? আমার দম বন্ধ হয়ে আসছে। কুপির ধোঁয়ায় দম বন্ধ হচ্ছে। কুপি নিভিয়ে দিলে দেখবি আরাম। ইয়াদ ফু দিয়ে কুপি নিভিয়ে দিল। চারদিকে ঘন অন্ধকার। এমন অন্ধকার আমি আমার জীবনে দেখিনি। হিমু, জি? ভিখারিদের সঙ্গে আমার একদিন দুদিন থাকতে হবে না, অনেক দিন থাকতে হবে। আমি ঠিকমতো ডাটা কালেক্ট শুরু করিনি, তবু অদ্ভুত অদ্ভুত তথ্য পাচ্ছি। লোকজনের হাতে বেতনের টাকা থাকে, তারা ভিক্ষা বেশি পায়। ব্যাপারটা মোটেই না। সবচেয়ে বেশি ভিক্ষা পায় মাসের শেষ সপ্তাহে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। রিসার্চের অনেক কিছু আছে। যারা ভিক্ষা দিচ্ছে তাদের নিয়েও রিসার্চ হওয়া দরকার। এইদিকে কোনো কাজই হয়নি। ভিক্ষুকদের মধ্যে শ্রেণীভেদ আছে, এটা জানিস? জানি না, তবে আন্দাজ করতে পারি। ভিক্ষুকদের নিয়ে রিসার্চ করতে প্রায় এক জীবন কেটে যাবে। এর মানে কি যে তুই তোর জীবনে এই গর্তে কাটিয়ে দিবি, নিতুর কাছে ফিরে যাবি না? ইয়া ধাই তুলতে তুলতে বলল, দেখি, আমি আজ যাচ্ছি, কাল আসবি? বুঝতে পারছি না, আসতেও পারি। তোর কিছু লাগবে? লাগলে বল, নিয়ে আসবো। কিছু লাগবে না। টাকা পয়সা লাগবে? না, পকেটে রুমাল থাকলে রেখে যায়, সর্দি হয়ে গেছে। রুমালের অভাবে সামান্য অসুবিধা হচ্ছে। ইয়াদের কাছ থেকে বের হয়ে রাস্তায় নেমে দেখি গাড়ি নিয়ে ম্যানেজার অপেক্ষা করছে। আমি বললাম, আপনি এখনও যাননি? চলে যান। আপনাকে পৌঁছে দিয়ে যাই স্যার। আমি হেঁটে বাড়ি ফিরব, পৌঁছে দিতে হবে না। আপাকে কি বলবো? আমি কয়েকদিনের মধ্যে তার সঙ্গে দেখা করব, যা বলার আমি তখন বলবো। উনি খুব অস্থির হয়ে আছেন স্যার। বুঝতে পারছি। আগামীকাল সকালের দিকে আসতে পারেন না? না। কবে নাগাদ আসবেন? ঠিক দিনটা বললে আমার জন্য ভালো হয়। আপা জিজ্ঞেস করবেন, কিছু বলতে না পারলে রাগ করবেন। ম্যানেজার হয়ে জন্মেছেন, বসের রাগ তো সহ্য করতেই হবে। ভিখিরি হয়ে জন্মালে কারো ধার ধারতে হতো না। বেঁচে থাকছেন যাদের দয়ার উপর, তাদের সমীহ করতে হচ্ছে না। ইন্টারেস্টিং না? ম্যানেজার জবাব দিল না, দুঃখিত চোখে তাকিয়ে রইল। বেচারার জন্য আমার মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই। নিতুর সঙ্গে দেখা করতে যাবার সময় হয়নি। নিতুকে অপেক্ষা করতে হবে। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দেবেন একটা কষ্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।